আজকে আমাদের সাম্প্রতিক ভাবনা পর্বে আছেন দেশের বিশিষ্ট নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট খালেদা খানম। যে জিনিসটা আমি জানতে চাই, আপনি তো অপরাজেয় বাংলাদেশে অনেকদিন ধরে আছেন, তো আমাদের দেশের নারী এবং শিশুর যে অধিকার, সেই অধিকার অর্জনের ক্ষেত্রে আপনারা কতদূর কাজ করতে পেরেছেন? শিশুই জাতির মেরুদণ্ড। শিশুদের রক্ষা করা, শিশুদের নির্যাতন থেকে রক্ষা করা এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সরকারের দায়িত্ব, বিশেষ করে সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এক্ষেত্রে ব্যর্থ। কিছু নীতিমালা তৈরি করলেও সব শিশুরাই সমানভাবে পায়নি। সেই জন্য সেই লক্ষ্যে অপরাজেয় বাংলাদেশ শিশুদেরকে নিয়ে, অপরাজেয় বাংলা শিশু এবং নারী দুজনকে নিয়ে তারা 30 বছর ধরে কাজ করছে। হ্যাঁ, কাজ করে যাচ্ছে। এবং তাদের জেলা শহরে, যেমন ঢাকা সহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট জেলায় তাদের আছে ব্যাপক কার্যক্রম আছে এবং 27টি ইউনিয়ন থানায় এবং 184টি ইউনিয়নে কাজ করছে তারা। এবং তাদের মেয়েদেরকে, নির্যাতিত মেয়েদেরকে, অবহেলিত মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে তারা খুবই কাজ করতেছে এবং তাদের শেল্টার হোম আছে, তাদের সুরক্ষা করতেছে। তাদের সুরক্ষার জন্য তাদের আইনি পরামর্শ, শিক্ষা, তারপরে তাদেরকে দেখাশোনা, তাদের সুরক্ষা, মোটামুটি সব কাজগুলোই করছে। সব ধরনের কাজ। কিন্তু এত কাজ যে আমরা করছি, আমরা কিন্তু নারীরা তো এখনো নির্যাতিত হচ্ছে, তার কারণটা কি? কারণটা আমাদের সামাজিক কিছুটা কারণ আছে। কারণ আমরা এখানে আমাদের যখন একটা নারী নির্যাতিত হয় বা যে কোনোভাবে নির্যাতিত হোক, এখন পুরুষ, যদিও খারাপ লাগে শুনতে, পুরুষ শাসিত সমাজ, এখানে যখন আমরা তাদের কাছে, পুরুষদের কাছে যখন এই বিচারটা নিয়ে যায়, তখন কিন্তু পুরুষের তো নির্যাতন কে করে? পুরুষরাই করে। সেই লোকটা যখন যায় তখন আরেকজন পুরুষের ক্ষেত্রে একটু ইয়েটা করে আর কি। সেই জন্য তো আমরা থানার সঙ্গে যোগাযোগ আছে, আমাদের থানার সঙ্গে আমাদের সমঝোতা স্মারক আছে, আমরা তখন থানায় যাই। কারণ গ্রাম্য পর্যায়ে তখন যদি নালিশ যদি না করা হয়, তখন আমরা থানায় যাই এবং সেই থানার সঙ্গে আমাদের একটা এমওইউ করা আছে। কিন্তু আপা, সবসময় কিন্তু পুরুষরাই যে নারীদের নির্যাতন করে, তা নারীরাও কিন্তু নারীদের নির্যাতন করে, এটা কিন্তু সত্যি, আপনি তো জানেন। নারীরা নারীদেরকে নির্যাতন করে, এটা আমি অন্তত বিশ্বাস করব না। কারণ হচ্ছে শাশুড়ি যখন নির্যাতন করে বউকে, বউ যখন শাশুড়িকে নির্যাতন করে, সেটাও তো নির্যাতন। শাশুড়ি সারাক্ষণ বাসায় থাকে, এখন ছোট বড় সব কাজ সারাদিন ধরে কিছু না কিছু তো ভুল ত্রুটি হতেই পারে। আর শ্বশুর ছেলেরা আর কি, শ্বশুর যাকে বলা হয়, তো উনি তো কাজ করে, কাজে ব্যস্ত থাকে, কিছুক্ষণ সময় তারা বাড়িতে থাকে। এই বাড়িতে তারা তো মানে শ্বশুর অত বুঝতে পারে না যে না তার বৌমা কতটা দোষ করলো, কতটা কি হলো। আসলো, একটু খাবার চাইলো, খাবার দিল, খেলো, চলে গেল। কিন্তু সেই কারণের জন্য কিন্তু অ্যাকচুয়ালি নির্যাতন, এটা যেমন আমি নিজেও শাশুড়ি একজন, আমি তো যেহেতু আমার বৌমা আবার চাকরি করে, আমিও কাজ করি, দুইজন দুই পাশে, যার জন্য এখানে কিন্তু কোনো অভিযোগ করলেই করা যায়, সেটা করা যায়। কিন্তু এটা দোষ হয়ে গেছে নারীদের। এটা একটা মনে হয় যেন সমাজে নারীরাই শুধু নারীদের, কিন্তু মানে অ্যাকচুয়ালি নারীরা করে না, পুরুষরা করে, কিন্তু মেয়েরা বলে না, মুখ ফুটিয়ে তারা বলতে পারে না। যখন একটা মেয়ে নির্যাতিত হয়, সে যখন আইনের আশ্রয় নেয়, যখন সে কতটা আইনের সহায়তা পায়? আপনি তো একজন আইনজ্ঞ। আমাদের থানাগুলা এখন কেমন হয়ে গেছে যে তারা থানায় মানে কোনো মামলা নিতে চায় না। আর তাছাড়া হচ্ছে কি, তারা গরিব, বিশেষ করে নিম্ন শ্রেণী, যারা ঊর্ধ্ব শ্রেণীর, যারা হলো উপরের লেভেলের লোক, তাদের কাছ থেকে পয়সা তারা দিয়ে তারা মুখ বন্ধ করে রাখে। কারণ এখন হচ্ছে কি, টাকা পয়সার যুগ, টাকা দিলে কাজ করবে, টাকা না দিলে কাজ করে না, সব জায়গায় তাই। এটা আমি অন্তত ওকে বিশ্বাস করি। কারণ থানার লোকেরা তারা বলে যে ঠিক আছে আপা, করতেছি, কিন্তু তারা কিন্তু সেটা ফাইলে তারা পুটাবি করে না। আর নিম্ন যারা মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস বিশেষ করে, তাদের নিতে চায় না। তো সেই জন্য অপরাজেয় বাংলাদেশ এই কাজগুলো করতেছে, যে যাতে তখন সচেতন করে তোলার জন্য তারা তাদের সাথে মিলেমিশে কাজ করছে এবং তাদের কিছুটা আইনি সহযোগিতা তারা কিন্তু থানা থেকে, আমরা যখন যাই তখন আমরা ওইটুকু পাই আর কি। কারণ একটা প্রতিষ্ঠান যখন যায়, তখন কিন্তু থানা কাজ করতে বাধ্য। তখন না করলে তাদের এগেইনস্টে তখন আমরা হয়তো কমপ্লেন করবো, সেই কারণে জন্য তারা করে। কিন্তু অ্যাকচুয়ালি আর মেয়েরা যখন নির্যাতিত হয়, তারা সামাজিকভাবে হোক
যেভাবেই হোক তারা লজ্জায় তারা নিজে এটা বলতে বলতে চায় চায় না। এটাও একটা কারণ। আমরা কেসগুলো নিয়ে যখন ইয়েতে যাই, কোর্টে যাই, কোর্টে যখন শুরু হয়ে যায় হিয়ারিংয়ের সময় এমন কিছু কথা বলা হয় যেটা সবগুলো নারীর পক্ষে যায়, নারী তখন লজ্জিত হয়, মানে ওপেন হয়ে যায়। তো এই ওপেন তারা করতে চায় না, বিশেষ করে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস তো তারা কিছুটা হয়তো কিছুটা করে। তাই এই আর কি আমরা অপরাজয় বাংলাদেশ থেকে আমরা এইভাবে আর কি। আপনার স্বপ্ন কি, সামনে যে বুঝবেন আপনি কি স্বপ্ন দেখেন নারী এবং শিশুদের জন্য? শিশুদেরকে মানে সরকারিভাবে, বিশেষ করে তারা তো অপুষ্টিতে ভুগতেছে, তারা রাস্তায় শিশু শ্রমটা করতেছে, এই শিশু শ্রমটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু, কারণ শিশুরা এখন তো রাস্তায় রাস্তায় তারা ভিক্ষা করে হোক, তারা নানাভাবে তারা মানে অবহেলিত। তো তাদেরকে আমরা নারীরা যারা আছি, আমার এখানে একটা কথা আছে যে আমরা যারা আছি এখানে, মনে করেন যে আমাদের 18 কোটি আমাদের জনসংখ্যা, তার মধ্যে ফ্যামিলিগতভাবে হলে তার হয়তো ধরেন অর্ধেক হলো, যদি 2টা করে বাচ্চা হয় বা 4টা করে বাচ্চা হয়, অর্ধেক 18 কোটি না 9 কোটি। বা আমরা যদি প্রত্যেকে যদি একজন করে বাচ্চাকে যদি আমরা নেই, যেমন আমরা একটা বাচ্চার দায়িত্ব নিলাম, তাহলে আমার মনে হয় তারা মানুষ হয়ে যাবে। আমার মনে হয় এই জিনিসটা কিন্তু আমার একটু, সেটা আপনার একটা স্বপ্ন, আমার স্বপ্ন সব ফ্যামিলিতে যদি সব ফ্যামিলিতে একজন করে আমরা দরিদ্র বাচ্চার দায়িত্ব নিলাম, তাহলে আমার মনে হয় এই জিনিসটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খালেদা খানম, আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন। এরকম সহৃদয় পরিবার যদি বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়, তাহলে অবশ্যই আপনার স্বপ্ন সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অসংখ্য, এবং যারা দর্শক শ্রোতা দেখলেন শুনলেন তাদেরকে ধন্যবাদ, এবং তাদেরকে এই আশা করতেছি তারাও এইরকম করে যদি একটা পরিবার যদি একজনকে দায়িত্ব নেয়, তাহলে আমি অন্তত পক্ষে খুশি হব যে তারা দায়িত্ব নিয়ে সেই ছেলেটাকে বা মেয়েটাকে মানুষ করার জন্য কিছুটা দায়িত্ব ভাগ করে নিল আর কি। ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট উপায় আর কি। ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারজানা আলী। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আমাদের ভাষার মাস, আমরা জানি যে এই মাসে আমাদের অকুতোভয় তরুণরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছিল। আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, তার পেছনে তাদের যে অবদান, সেটি আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি। আমাদের দেশের কবিরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন মাতৃভাষার জন্য। বিশেষ করে শামসুর রহমানের কিছু কবিতা আছে, যেটা আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে আপনি তার বর্ণমালা, দক্ষিণী বর্ণমালা কবিতাটি পড়বেন। আমি সেই কবিতাটি আমরা শোনার জন্য অপেক্ষা করছি। জি, পড়ছি শামসুর রহমানের কবিতা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নক্ষত্র পুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্লুতো প্রদেশের শ্যামলিমা আমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কা লঙ্কার কি ধীর দাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন। ঘুরেছি কানলে তার নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ফেরে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলের ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ফেলে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানো সে কোন বিশাল গাছের কোটার থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠবিড়ালির রূপে, ফুল্ল মেঘমালা থেকে চকিত ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার একটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে আসো তুমি বারংবার।
কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দাঁড়। আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আঁকি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, 12 বনিতার নূপুর নিক্কণে বনিতার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যে এলো থাবারে চিৎকারে সৃষ্টির ফাল্গুনে। হে আমার আঁখি তারা, তুমি উন্মেলিত সর্বক্ষণ জাগরণে, আমাকে উপড়ে নিলে বলো কি থাকে আমার। 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে দিয়েছ আজও সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও আজ ছেড়ে দিতে দেব না কাউকে। এখন তোমাকে নিয়ে ইতর বেলাল্লাপানা চলছে বেদম, এখন তোমাকে নিয়ে খ্যাঙ্গার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তির খেউর পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর তাকানো যায় না বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। অসংখ্য ধন্যবাদ ফারজানা এলি। আসলে আমাদের বর্ণমালা খুবই দুঃখী বর্ণমালা, কারণ তাকে অনেক সংগ্রাম করে প্রতিষ্ঠা পেতে হয়েছে, এখনো সংগ্রাম করতে হয়। প্রতিটি মাতৃভাষাকে সংগ্রাম করেই প্রতিষ্ঠা পেতে হয় এবং সারা জীবন ধরে সংগ্রাম করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ এই কবিতাটি পড়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। সুধীর স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, যিনি সবসময় পরিবেশ নিয়ে কাজ করেন এবং একটা গ্রিন ঢাকা, গ্রিন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যার ব্যাপক অবদান, তিনি হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। মহিউদ্দিন ভাই, আপনি তো একটা সবুজ ঢাকা আকাঙ্ক্ষা করেন এবং আপনি চান যে ঢাকার এই যে পরিবেশ দূষণ, তার হাত থেকে মানুষ যেন বাঁচে। এই চাওয়া কিন্তু সবারই, বিশেষ করে যারা সচেতন মানুষ। তো এই যে একটা মানে অসংখ্য মানুষের বসবাসের দেশ ঢাকা সিটি, ঢাকা সিটি কিংবা নগর ঢাকা সিটি, এই যে ঘনবসতিপূর্ণ ঢাকায়, ঢাকাকে আপনি কি করে গ্রিন করবেন? আমরা দীর্ঘদিন যাবৎ 2021 সাল থেকে এই পরিবেশ নিয়ে কাজ করছি। একটি সংগঠন, এটি হচ্ছে ক্লিন জোন বাংলাদেশ। প্রায় 600-এর উপরে আমাদের জনবল আছেন, ওনারা কাজ করে যাচ্ছেন, প্রায় 60% স্টুডেন্ট। এই শহরে যে পরিবহনগুলি, এই পরিবহনের যে লুব্রিকেন্টগুলি ব্যবহার হয় গাড়িতে, একটি গাড়ি যখন নতুন আমদানি করা হয় 4 স্টক ইঞ্জিন, সেটি 2000 মধ্যে এই লুব্রিকেন্টটা চেঞ্জ করে নিতে হয়। পরবর্তী ধাপে এই লুব্রিকেন্টটা দিয়ে 10,000 কিলো উনি মাইলেজ ব্যবহার করবেন। প্রত্যেকটি কোম্পানির গাড়িতে ব্লু বুকে লেখা থাকে মাল্টিগ্রেড লুব্রিকেন্ট। আমাদের দেশে এই গাড়িটা স্টার্টিংয়ের মধ্যে, গাড়িটি স্টার্টিং যখন থাকে তখন তো মাইলেজ উঠে না, ইঞ্জিনটা ওভারঅল চলছে। যখন একটি গাড়ি ইঞ্জিন ভিতরে চলে এটার ভিতরে যুক্ত থাকে ক্লাস প্লেট, এটাও ফাইবার, পিস্টন, এটাও ফাইবার, এটার ভিতরে থাকে টাইমিং চেন, সেটাও ফাইবার। এগুলো তো থাকবেই, এই যে গাড়ির কি পার্টস এগুলো থাকবে, এটা বিজ্ঞানের যে মানুষকে যেতে হবে সব জায়গায়। কিন্তু এর যে একটা ঋণাত্মক দিক আছে, এটার একটা এফেক্ট আছে আমাদের মানব শরীরে, আমরা জানি, এটা পৃথিবীর সবাই জানে। আমাদের কথা হচ্ছে যে আপনি যে ঢাকাকে গ্রিন করতে চান, আপনি যদি বেশি করে গাছ লাগাতে পারেন, যদি গ্রিন করতে পারেন, তাহলে এর এফেক্টটা কমে আসবে। সেই ক্ষেত্রে আপনি কি কাজ করছেন? সেই ক্ষেত্রে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের যেখানে উন্মুক্ত জায়গা আছে সেখানে আমরা গাছ লাগাচ্ছি এবং আমাদের স্টুডেন্ট। কতদিন ধরে লাগাচ্ছেন? ঢাকা গাছই নাই না, আপনি যদি আমাদের দিয়াবাড়ি এলাকাতে যান সেখানে গাছ পাবেন। জসিমউদ্দিন দিয়ে যদি বাউনিয়া সড়কে যাওয়া যায় সেখানে উত্তরের দিকে, মেন ঢাকা সিটির মধ্যে কি করবে? এখন আমার সংগঠনটা তো মাত্র 2021 থেকে শুরু। আচ্ছা, এই কাজটাই শুরু করেছে স্টুডেন্টরা। খুব ভালো। আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। উদ্বুদ্ধ করছেন আপনি? উদ্বুদ্ধ করছি, এবং ব্যাপকভাবে করতে হলে এটার সাথে আরো অন্যান্য যে সিটি কর্পোরেশন আছে তাদের সহযোগিতা লাগবে। আমরা চাই যে ঢাকার সিটির মধ্যে অনেক জায়গা আছে গাছ লাগাবার জন্য, কিন্তু গাছ কাটা ছাড়া আমরা তো গাছ লাগাই না।
জি। এটা হলো আমাদের মূল। তারপর ধোঁয়া দূষণ আছে, এরপর শব্দ দূষণ আছে, দূষণের তো শেষ নেই। এবং বর্জ্য, যে সমস্ত মানে আমাদের যে ক্লিনিকগুলোতে যে বর্জ্য, এগুলো আমরা কোথায় ফেলছি, সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যেন এটা অসংখ্য অসুখ বিসুখ ভাইরাস, হ্যাঁ, এগুলা তো আছে, আপনি জানেন। এগুলা থেকে মুক্ত করতে হবে, ঢাকা সিটিকে মুক্ত করার জন্য জনসচেতনতা দরকার। সেই জন্য আপনারা কি করছেন? যেমনটি হচ্ছে উত্তর 3 নম্বর সেক্টর কল্যাণ সমিতি, আমরা সেখানে আমাদের ছেলেরা ক্যাম্পিং করেছে, সেখানে হ্যান্ডমাইকে এলাকাগুলোতে অ্যালাউন্স করা হয়েছে যে বিশেষ করে ডাবের খোসাগুলি যেন দ্রুত সিটি কর্পোরেশনের ময়লার ঝুঁটিতে দিয়ে দেওয়া হয়, এখান থেকে যেন কোনো ধরনের মশা মানে ডেঙ্গু যেন না হয়। তৈরি না হয়। আচ্ছা, আর যে ময়লাগুলি হচ্ছে এই বিষয়ে সিটি কর্পোরেশন সচেতন হতে হবে। আমরা হচ্ছে একটা সামাজিক সংগঠন, আমরা রাষ্ট্রের কোনো দায়িত্বশীলও না এবং দায়িত্বশীল কোনো সংগঠনও না। সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের বর্জ্যগুলা 3 দিন পরে অপসারণ হয়, এর মধ্যে ডেঙ্গু হয়ে যায়, এর মধ্যে দুর্গন্ধ ছড়ায়, এর মধ্যে ডেঙ্গু আবিষ্কার হয়। সেটা তো অবশ্যই একটা ভালো কাজ আপনারা করবেন, কিন্তু আমরা চাই মানে আপনাদের যেহেতু তরুণদের নিয়ে কাজ করছেন, জি। যে মানে আমাদের ক্লিনিকগুলোতে যে বর্জ্য, এগুলো যত্রতত্র যেন না ফেলা, এটা তো খুবই অসুখ বিস্তারী একটা বড় একটা ফ্যাক্টর এগুলোর দিকে। এবং আমাদের ঢাকা শহরে যে বর্জ্য নিষ্কাশনে যেটা আপনি বললেন, ডাবের খোলা 3 দিন পরে ফেলে, এগুলোর জন্য কিন্তু সচেতনতা তৈরির কাজ জনগণকেই করতে হবে, তাই না? সেটা আপনাদের করতে হবে। এছাড়া আপনি আর কি করছেন? বিশেষ করে যেখানে মানুষের প্রতিনিয়ত যাতায়াত, মসজিদগুলাতে হাইড্রোলিক মেশিন দিয়ে আমরা পানির গান ব্যবহার করি, ওইখানে আমরা গুলাকে পরিষ্কার করছি। যেমনটা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টর গ্রেট সেন্ট্রাল মসজিদ তাকোয়া থেকে আমরা শুরু করেছি কার্যক্রম। এভাবে আমরা ধাপে ধাপে করতে পারছি। এখানে আমাদের বিষয় হচ্ছে, আমাদের যদিও 600 আমাদের কর্মী আছে, কেউ কিন্তু এখানে স্যালারিভুক্ত নয়, তারা সামাজিক নিজ অবশ্যই উদ্যোগে স্বেচ্ছাসেবক। হ্যাঁ, স্বেচ্ছাসেবক। এবং যেহেতু তার স্টুডেন্ট, তাদের শুক্রবার তাদের ছুটির দিন থাকে, কখনো অনুষ্ঠান, তো আমরা মাসে কয়েকটা দিন আমরা বেছে নিয়ে, কয়েকটা স্পট আমরা বেছে নিয়ে সেখানে আমরা কাজ করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ক্লিনিং করবার যে স্বপ্ন এবং Clean ঢাকা June শহরকে বাংলাদেশ। গ্রিন বাংলাদেশ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হোক। আবারও কিছুদিন পরে যদি আমরা সবাই, আল্লাহ আমাদের আয়ু দেন, আমরা যে বেঁচে থাকি, ইনশাআল্লাহ নিশ্চয়ই দেখা হবে আবার, এবং তখন অবশ্যই। আপনার সাকসেস, আপনার প্রচেষ্টা কতটা সুন্দর হলো, সেগুলো আমরা কথা বলবো। আপনি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের মাতৃভাষা আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। মাতৃভাষায় কথা বলার চেয়ে আনন্দ পৃথিবীতে আর কিছু নেই। নিজের দেশের চেয়ে সুন্দর কোনো দেশ নেই, এটা আমরা বিশ্বাস করি। এবং জীবনানন্দ দাশ যেমন বলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। সত্যি সত্যি আমরা পৃথিবীর রূপ খুঁজব, কিন্তু বাংলার রূপকে আগে দেখব। সেটি হচ্ছে আমাদের মূল প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।